সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিলে পাওয়ার্ড বাই স্বপ্ন। আজকের আলোচনার বিষয় চট্টগ্রামের রাজনীতি এবং অর্থনীতি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান দিকে সৈয়দ নাসির, চট্টগ্রামের অধিবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন উপস্থিত ব্যবসায়ী নেতা এস এম নুরুল হক, তিনিও চট্টগ্রামের বাসিন্দা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার বাম দিকে আছেন সাংবাদিক মোস্তফা কামাল এবং কলামিস্ট, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণ বলা যায়। চট্টগ্রাম বন্দর থেকেই বাংলাদেশের আমদানি রপ্তানি অনেক বেশি হয়, সেজন্য চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীও বলা হয় বাংলাদেশের। এই মুহূর্তে চট্টগ্রামের অর্থনীতি, চট্টগ্রামের রাজনীতি, চট্টগ্রামের ভোটের পরিবেশ, চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য কেমন? সৈয়দ নাসির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ মাসুম ভাইকে, চ্যানেলের দর্শকদেরকে সবাইকে সালাম। আসলে চট্টগ্রাম দীর্ঘদিন ধরে একটা উপেক্ষার শিকার হয়ে চলছে, ক্রমাগতভাবেই চলছে। কিন্তু আপনি যদি পাকিস্তান সৃষ্টির কাল থেকে দেখেন, 1948 থেকে দেখেন, তখন থেকে প্ল্যান ওয়াইজ করাচি পোর্ট কেন্দ্রিক এবং চিটং পোর্ট কেন্দ্রিক দুটো শিল্পনগরী তৈরি করার কথা, কমার্শিয়াল সিটি তৈরি করার পরিকল্পনা কিন্তু ছিল এবং সেটা অনেকাংশেই বাস্তবায়ন হচ্ছিল। তখন একটা 80-র দশক পর্যন্ত চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির বড় একটা অনুঘটক ছিল। কিন্তু সরকারের বা আমলাদের নানা রকম নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বাণিজ্যিক রাজধানী হিসাবে যেটা খ্যাত, এটাকে আসলে আদর করে বলা হয় বাণিজ্যিক রাজধানী। আমরা এখন বলি এটা টিটকারি করে বলা হয় বাণিজ্যিক রাজধানী। তো এটার আসলে এখন কোনো বাণিজ্যিক কোনো মর্যাদা নেই। কেন? বিকজ পুরো দেশ এখন ঢাকা কেন্দ্রিক। আমাদের দেশের আমলারা দেশটিকে পুরো ঢাকার মধ্যে নিয়ে এসেছে। না হলে যেই চট্টগ্রাম বন্দর দিয়ে গার্মেন্টসের সমস্ত র মেটেরিয়াল আসে, আর যেই চট্টগ্রাম বন্দর দিয়ে গার্মেন্টসের সমস্ত পণ্য বিদেশ যায়, সেই গার্মেন্টস তো সাভারে হওয়ার কথা ছিল না, গাজীপুরে হওয়ার কথা ছিল না। এর অর্থ কী? আজকে 30 লাখ শ্রমিকের ভারে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর, সাভার কিন্তু ডুবে যাওয়ার উপক্রম। এটা তো এখানে হওয়ার কথা ছিল না। আপনি যদি ইসলামাবাদকে দেখেন, আপনি যদি নিউ ইয়র্ক, ওয়াশিংটনকে দেখেন, আপনি যদি চায়নার বেইজিংকে দেখেন, বা আমাদের পার্শ্ববর্তী দিল্লিকেও দেখেন, তারা কিন্তু প্ল্যান করে যে কমার্শিয়াল ক্যাপিটাল অ্যান্ড পলিটিক্যাল ক্যাপিটাল, এটা দুটোকে সেপারেট করতে পেরেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের প্রশাসনিক কাঠামো আমলারা যেভাবে তৈরি করেছে, আর নির্বোধ রাজনীতিবিদরা, আমি সরাসরি বলবো, এই যারা আমলা দ্বারা সবসময় পরিচালিত হয়, সেই ধরনের রাজনীতিবিদদের গুণগত মানের অভাবে তারা কিন্তু আমলাদের কথা অনুযায়ী এই কমার্শিয়াল ক্যাপিটালের পুরো ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে। চট্টগ্রামে ইপিজেড আছে তো? চট্টগ্রামে অনেক কিছুই ছিল, থাকার ইপিজেড আছে, প্রশ্ন না। চট্টগ্রাম তো এটা প্রাকৃতিকভাবেই সমৃদ্ধ এবং এটা বাণিজ্যের জন্যই, কারণ আপনি তো পোর্ট ঢাকাতে তৈরি করতে পারবেন না। আমাদের আমলারা অবশ্য চেষ্টা করছিল যে পানগাঁওতে একটা পোর্ট করা যায় কিনা। আমলারা চেষ্টা করছিল, যেমন পেট্রো বাংলার হেড অফিস কেন ঢাকায় হবে? আপনাকে বুঝতে হবে চিটাং পোর্টকেও কোন দিনকে হেড অফিস ঢাকায় নিয়ে আসে কোনো ঠিক নেই, কারণ সব আমলারা ঢাকায় থাকতে চায়, ক্ষমতার চারিদিকে থাকতে চায়। কিন্তু হওয়ার কথা ছিল মুম্বাইতেও। আপনি দেখেন ইন্ডিয়ার কমার্শিয়াল ক্যাপিটাল কোথায়? মুম্বাই। আপনি আমেরিকার কমার্শিয়াল ক্যাপিটাল কোথায়? নিউ ইয়র্ক। আপনি তো ওয়াশিংটনে নিয়ে যেতে পারেন না। আপনার যদি করেন, সেটা কি হবে? আপনার সমস্ত শরীরের সব রক্ত যদি মুখে চলে আসে, এটা কি সুস্থতার লক্ষণ? লক্ষণ না তো। তো যাই হোক, আমাদের মূল বক্তব্য হচ্ছে চট্টগ্রাম পাকিস্তান থেকে যেভাবে, যেমন ইস্পানি প্রথম এই পাকিস্তানে আসলেন চট্টগ্রামের, বাংলাদেশের চট্টগ্রামে, উনি কিন্তু ঢাকায় আসেননি। বড় বড় সব জুট মিলগুলো চট্টগ্রামেই ছিল, সমস্ত বিজনেস হাউস, রেকিট বেঙ্কিজার এসেছিল, ইউনিলিভার এসেছিল, ওয়েস্ট এসেছিল, সিঙ্গার এসেছিল, বার্জার পেইন্টস এসেছিল। তারা চট্টগ্রামে, ঢাকায় না আসে চিটাং আসলো কেন? বিকজ সেই সময় সেটা প্ল্যান করে করা হয়েছিল যে দ্যাট উইল বি দ্য বিজনেস হাব। কিন্তু আমাদের এই 80-র দশক, আমরা যদি পরিষ্কার করে বলি, এরশাদ সাহেব, যিনি মানে যাকে বলা হয় বুটের রাজনীতি, এই বুটের রাজনীতি ভদ্রলোক তার মেধাহীনতার কারণেই কিন্তু এই সর্বনাশটা শুরু করেছিলেন।
আর পরবর্তী যারা যাদেরকে আমরা রাজনৈতিক নেতৃত্ব বলি, তাদের অদূরদর্শীপনার কারণে বা তারা আমলাদের হাতের কিরণক হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই বাণিজ্যিক রাজধানীর সৈয়দ নাসির, আপনার কাছে আসবো। এস এম নুরুল হক, আপনি ব্যবসায়ী নেতা, অনেক দিন থেকে ব্যবসা করছেন। চট্টগ্রামের এখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। পরপর 2 দিন গুলির ঘটনা ঘটেছে, একজন মানুষ মারা গেছে একটা রাজনৈতিক সমাবেশে। এই পরিস্থিতি কি বার্তা দেয় অর্থনীতির জন্য বা রাজনীতির জন্য? ধন্যবাদ আপনাকে মাসুম ভাই। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। যতই আমরা ব্যবসা করি না কেন, যে কোনো ইস্যুতেই কিন্তু রাজনৈতিক কমিটমেন্টটা প্রায়োরিটি চলে আসে। সুতরাং আপনি যে কথাটা বললেন, গতকালকেই যে একটা পার্লামেন্ট ইলেকশন সামনে আসছে, সেই প্রচারণা করতে গিয়ে জনাব এরশাদুল্লাহর সাথে যে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা আমি বলবো পরিবর্তন। আমি যেই খুন খারাপই হলো, এটা কিন্তু জনাব এরশাদুল্লাহ, উনি একটা পার্টি করেন, তার পার্টির সদস্য আমি বলবো না, এদেরকে বলবো এরা ইন্টারনাল কোনো একটা কনফ্লিক্ট। তবে সামগ্রিকভাবে যদি আপনি কনসিডার করেন, এটার ভিন্ন একটা বার্তা দেয় মিনস একটা অস্থিতিশীল একটা ইস্যু গতকালকে থেকে রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, সব কিছুতে আমরা পরিলক্ষিত দেখছি। অর্থনীতির ব্যাপারে যদি আসেন, আপনি চিটগং, আমার ভাই নাসির বলল চিটগং অবহেলিত। আমি বলবো অবহেলিত বটেই, তার উপরে যে কাজগুলি মেগা প্রজেক্টগুলি নেওয়া হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলি অসম একটা অবকাঠামো উন্নয়নের নামে একটা টাকা পয়সা খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল। বেশি কিছু বলবো না, একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। অসম উন্নয়ন অবকাঠামো বলতে আমি সেটা বলি যে কর্ণফুলী টানেল যে করা হলো, সেই কর্ণফুলী টানেলের 10,000-12,000 কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হলো। 10,000-12 কোটি টাকা ইনভেস্ট করে আজকে ওখানে ইলেকট্রিক যে কনজামশন, সেই টাকাটা পর্যন্ত ওখান থেকে রেভিনিউ হিসেবে আর্নিং করতে পারতেছে না। কারণ অবকাঠামো, আপনি টানেল করলেন, টানেলের সাথে আপনি বিভিন্ন কানেক্টিভিটি করেন নাই। আপনি টানেল ওই পারে, কর্ণফুলীর ওই পারে যাওয়ার পরে সেই একটা রোড কানেক্টিভিটি হওয়া উচিত ছিল কক্সবাজার পর্যন্ত, আপনার ডিপ সি পোর্ট পর্যন্ত। ওইদিকে কোনো কানেক্টিভিটি নেই, টানেলটা পার হলেই জেরো। সুতরাং আপনি রেভিনিউ আসবে কোত্থেকে? তার মানে অসম একটা আপনি উন্নয়ন ইনভেস্টমেন্ট করলেন, অথচ ওখান থেকে কোনো রিটার্ন নেই। আপনি ফ্লাইওভার চিটং টাউন থেকে আপনি যাবেন এয়ারপোর্টে, কয়টা গাড়ি চলে? আপনি নিচে দিয়ে দেখেন, ট্রাফিক জ্যাম সবচেয়ে বড় ডেঞ্জারাস অর্থনীতির জন্য স্ট্রাগল। আপনি যখন নিচে দিয়ে ক্রস করবেন, চিটং পোর্ট ক্রস করবেন, ওখানে ইপিজেড আছে। ইপিজেড হচ্ছে চিটংয়ের না, সারা বাংলাদেশের প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন হচ্ছে চিটগং ইপিজেড। কত সুন্দর আমরা দেখেছি। আজকে দেখেন, ওই দিক থেকে এয়ারপোর্ট থেকে যদি আপনি চিটংয়ে আসতে চান নিচের দিয়ে, ফ্লাইওভার না, দেখবেন যে আপনাকে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকতে হচ্ছে। কেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং ট্রাক। আপনি যদি রাস্তাঘাটে স্মুথলি যেতে না পারেন, আপনার অর্থনীতি চাঙ্গা হবে কোত্থেকে? রাস্তাঘাট স্মুথ রাখার জন্য ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক বিভাগ আছে। ট্রাফিক বিভাগ, এখানে তো সমন্বয়ের ব্যাপার। ট্রাফিক একজনে পারবে না। এখানে ট্রাফিক অথরিটিকে, আপনার ব্যবসায়ী যারা আছে তাদেরকে ইনভলভ করতে হবে। এখানে ট্রাক মালিক সমিতি যারা আছে তাদেরকে ইনভলভ করতে হবে। এখানে পোর্ট ম্যানেজমেন্টে যারা, তাদেরকে সবাইকে একলা আসলে সরকার কিছু করতে পারে না। আমাকে আমার অস্তিত্ব রক্ষার জন্য আমাকে এগিয়ে আসতে হবে। সুতরাং আমার মনে হয় এখানে কোঅর্ডিনেশনের অভাব। আপনি ধরেন চট্টগ্রাম শহরে হকার, আপনি একটা টাউন আছে চট্টগ্রাম শহর, সেই বাণিজ্যিক রাজধানী বলা হয়। কি বাণিজ্যিক রাজধানী? আপনি আগ্রাবাদ যাবেন, আপনি নিউ মার্কেটের ওইদিকে যাবেন, স্টেশনে আপনি রেলওয়ে স্টেশনটা কত সুন্দর। রেলওয়ে স্টেশন থেকে যখন আপনি নামবেন, আপনি নামার পরে দেখবেন ওখানে এমন এত বিশ্রী একটা ইনফ্রাস্ট্রাকচার ওখানে তৈরি হয়ে আছে, রাস্তার ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া যায় না।
তাহলে একটা ব্যবসায়ী অথবা একটা বিদেশি যদি চিটাগাংয়ে আসে, এয়ারপোর্টের পরে স্টেশনের মাধ্যমে যদি নামে, স্টেপ ইন করলেই তো আপনার নেগেটিভ অ্যাটিটিউড। কেন? হকার, যত্রতত্র। আপনাকে এগুলিতে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, পোর্টকে সাজাইতে হবে। পোর্টের ভিতর আপনি যে ওইটা পোর্টেরটা অন্য কথা, আমি পরে বলবো। আপনি শহরকে যদি সাজাতে হয়, আপনার ট্রাফিক ব্যবস্থা, আপনার এই যে হকার, এগুলোকে সুন্দর, হকারকে আমি উচ্ছেদ করতে বলবো না, সারা পৃথিবীতে আছে। যেমন আপনি একটা স্টেডিয়াম পড়ে আছে, আপনার চিটাগাংয়ে প্যারেড গ্রাউন্ড আছে, আপনার জাম্বুরি মাঠের ওইদিকে আছে, বিভিন্ন বড় বড় মাঠ আছে। আপনি সারা রাত তাদেরকে, রাত্রেবেলা তাদেরকে, হকারদেরকে ব্যবসা করতে দেন। একটা টাইমের পরে রাস্তাঘাট সুন্দর রাখেন। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম, সেটা তো আপনি দেখেন, পোর্ট আছে, সমতল আছে, পাহাড় আছে, কত সুন্দর একটা পরিবেশ। আপনি ওইটাকে দিনের দিন আপনি নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে প্রত্যেকটা ইনভেস্টারের। আপনি যদি আসতেই না পারেন, কিভাবে ইনভেস্ট করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে মোস্তফা কামাল। জি, চট্টগ্রামকে যদি দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী বলা হয় বা চট্টগ্রামকে এক্সপোর্ট ইম্পোর্টের হাব বলা হয়, চট্টগ্রাম বন্দর আছে, বন্দর থেকেই বাংলাদেশের এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয়। বন্দরকে বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার কথা আছে ডিসেম্বর থেকে, এখন নৌবাহিনী হ্যান্ডেলিং করছে। এই বিষয়টি আপনি সাংবাদিক হিসেবে কেমন দেখেন? এরপরে যাব ব্যবসায়ীদের কাছে। ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। প্রাকৃতিকভাবে, ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে, এমনকি অর্থনৈতিকভাবে, ঐতিহাসিক দিক থেকে চট্টগ্রাম কিন্তু গুরুত্বপূর্ণ নানান মাত্রায়। সাম্প্রতিক সময়ে দুইবার চট্টগ্রাম গণমাধ্যমে বড় রকমের শিরোনাম হয়ে এসেছে। একবার আসলো কয়েকদিন আগে, ওখানে ইপিজেডে একটা রহস্যজনক আগুন, খুবই রহস্যজনক, এখন পর্যন্ত আমরা সেটার কুল কিনারা পাইনি। দ্বিতীয় দফায় আসলো, নির্বাচনে যেই প্রক্রিয়া চলছে বা যে ট্রেনটা শুরু হয়েছে নির্বাচনের, এই ট্রেনের শুরুতেই, চলতি পথের শুরুতেই সেখানে একটা হত্যাকাণ্ড। আবার একজন প্রার্থী, খুব উল্লেখযোগ্য প্রার্থী, গুলিবিদ্ধ। মোটা দাগের ঘটনা রাজনৈতিকভাবে। এগুলো বিশ্লেষণের অবশ্যই দাবি রাখে। যিনি প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন, যেই দলের প্রার্থী হোক, অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা। আর বিএনপির প্রার্থী হলে আরেকটু ভিন্ন মাত্রায় গুরুত্বপূর্ণ ঘটনা। আবার যিনি নিহত হয়েছেন, পুলিশের খাতায় তিনি শীর্ষ সন্ত্রাসী। তো এখানে আমরা কি মেসেজ পেলাম? যে একজন শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক একটা কর্মসূচিতে ছিল বলেই গুলিবিদ্ধ হয়েছে। বা এখন পর্যন্ত যতটুকু তথ্য, ক্রস ফায়ারের মতো ঘটনা ঘটেছে, সেখানে দুদিক থেকে গোলাগুলি হয়েছে, একজন প্রার্থী আহত হয়েছেন, এরশাদুল্লাহ সাহেব। তো এখানে চট্টগ্রামে একটা আঞ্চলিক গান আছে, তারা তাদের মতো অর্থ করেন। আর এই দুইজনের বক্তব্যও কিন্তু এসেছে যে মধু হই হই বিষ খাওয়াইলা, অর্থাৎ তারা হয় বিষ খাওয়ায় অথবা বিষ খেয়ে আক্রান্ত হয়েছে, ওই বেদনার কথাই গানের মধ্য দিয়ে বলছে। তো এই বিষের ঘটনাটার মধ্যে যেটা আরেকটা যোগ হয়েছে বন্দর নিয়ে, সেটা কিন্তু আরও মোটা ভলিউমের ঘটনা। প্রথমত, এই সরকারের যদি সময় গুনি, হাতে সময় আছে মাস চারেক, কিন্তু কেমন যেন একটা জরুরি কাজ হিসাবে সরকার সামনে নিয়ে এসেছে বন্দরকে বিদেশিদের হাতে মেনটেন্যান্সের তুলে দেয়া, যার অর্থ হচ্ছে নিজস্বতা হারিয়ে ফেলা। দ্বিতীয়ত, কেন জরুরি হলো? বাহ্যিকভাবে যেটা বলা হচ্ছে, সদরে সদরে বা সদর দুয়ারে যেটা বলা হচ্ছে, যে সেটার ব্যবস্থাপনায় ত্রুটি আছে, অনিয়ম আছে। তো এই দৃষ্টিভঙ্গিতে যদি বলতে থাকেন, চিটাগংয়ের যেই বিষ খেয়ে যারা আক্রান্ত হয়েছে, তারা যদি বলে বসে যে আমাদের সচিবালয়ও তো মাঝে মধ্যে অকার্যকর থাকে, আমাদের সংসদ তো মাঝে মধ্যে ফাংশানে করে না, তো এই ক্ষেত্রে এগুলোও কি বিদেশিদের হাতে দিয়ে দেয়া যায় কিনা, এত খোড়া যুক্তি যদি সামনে নিয়ে আসা হয়। আমাদের একটা উচ্চাশা ছিল যে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, ওনার উচ্চতা বিশ্বব্যাপী, তিনিও চট্টগ্রামের মানুষ, তার উপর বন্দর নিয়ে তার উচ্চাশা আছে, সাগর মহাসাগর নিয়ে আছে, বঙ্গোপসাগর নিয়ে কিন্তু তিনি অত্যন্ত আশাবাদী কথাবার্তা বলেন, ব্লু ইকোনমির কথা বলেন, এই বন্দর দিয়ে আমাদের কি হতে পারে। তার উপর শোনানো হচ্ছে যে এটা একটা হাব হবে, ব্যাপক কর্মসংস্থান হবে, আমদানি বাড়বে, রপ্তানি বাড়বে, অন্যরকম এক উচ্ছ্বাস হবে। তো যেখানে আমরা একটা উচ্ছ্বাসের নির্বাচনের দিকে যাচ্ছি, উৎসবমুখর নির্বাচনের কথা বলছি, ওখান থেকে যে রক্ত উপহার দেয়া হলো, রক্ত দিয়ে কিন্তু উৎসব হয় না।
কিন্তু প্রকারান্তরে আমরা দেখলাম যে নির্বাচনটার বিসমিল্লাতে আমাদেরকে রক্ত ছিটানো হলো, সেটাও চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রামের রাজনৈতিক বাস্তবতাও কিন্তু বর্ণাঢ্য যেমন, নিষ্ঠুরও তেমন। প্রাচীন দল আওয়ামী লীগের সেখানে বিশাল বিত্তবৈভব, মুসলিম লীগেরও ছিল বিত্তবৈভব। আমি যদি সংক্ষেপে বলি, বিএনপির তো আছেই, এমনকি বিএনপির ওই বিত্তবৈভবের মধ্য দিয়ে যে গ্রুপিং, ওটা থামাতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুটাও হয়েছে চট্টগ্রামে। অতএব চট্টগ্রামকে একদম ছোট্ট পরিসরে মাপার উপায় নেই। রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বিতর্কের কিচ্ছু নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে বন্দর নিয়ে যেটা শুরু হলো, আর বন্দরের সাথে যখন খুন খারাপিটা চট্টগ্রামেই যোগ হলো, এটা কিন্তু আমাদেরকে একটু ভাবিয়ে তুলছে। আসবো আপনার কাছে। সৈয়দ নাসির, বন্দর ব্যবস্থাপনা নিয়ে একটু, আপনি ব্যবসায়ী, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। এখন বন্দর কেমন চলছে, বিদেশিদের হাতে দিলে কেমন চলবে, আর আগে কেমন চলছিল? অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বন্দর ব্যবস্থাপনা। আমি ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আসলে ডক্টর ইউনূস সাহেব, আমি এখনও মনে করতে পারি, উনি 1996-এ তখনকার ভোরের কাগজে একটা আর্টিকেল লিখেছিলেন। সেটা ছিল ডিপ সি পোর্ট ভিশন 2020। সেই লোক আজকে ডিপ সি পোর্ট নিয়ে কোনো কিছুই তেমন করতে পারেনি। হ্যাঁ, মাতার বাড়িকে আমরা আসলে ডিপ সি পোর্ট বলি, এটা প্রকৃত ডিপ সি পোর্ট না। ওটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রকে কয়লা সরবরাহ ব্যবস্থা চালু রাখার জন্য বর্তমান চিটাং পোর্ট হচ্ছে অনেক বেশি ড্রাফটওয়ালা একটা পোর্ট, যেটা গত সরকারের অবদান। এই সরকার কিন্তু যেই ভদ্রলোক 96-এ একটি ডিপ সি পোর্টের স্লোগান তুলেছিল, সেই ভদ্রলোক বিগত 2 বছরে ডিপ সি পোর্ট নিয়ে কিছুই করেনি। রেদার উনি যেটা খারাপ কাজ করছে, যে চট্টগ্রাম বন্দরকে এই বিদেশিদের হাতে তুলে দেওয়া, ইন দ্য নেম অফ অনিয়ম, ইন দ্য নেম অফ ইনএফিসিয়েন্সি, এই গল্পটা কিন্তু খাপ খায় না। আর 2 নম্বর, উনি তো একটু কম বলেছে, আমার মনে হয় প্রশ্নটা এইভাবে করা উচিত। ইন্টারিম গভর্নমেন্টের একটি লিমিটেশন আছে, প্রশাসনিক একটা লিমিটেশন অবশ্যই আছে। ওকে কিন্তু অবারিত একটা নির্বাচিত সরকার মতো অবারিত ক্ষমতা দেওয়া হয়নি। তো পোর্টের মতো একটা বাংলাদেশের গেলে কি পয়েন্ট ইনস্টিটিউশন বলে এগুলোকে, কেপিআই, এই সমস্ত প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকার কেন বিদেশিদের হাতে তুলে দিবে, এবং সেই ক্ষমতা কি আসলেই তার সাংবিধানিক ক্ষমতা আছে? প্রশ্নটিকে এভাবে উপস্থাপন করতে হবে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার বিরোধিতা করছি, এবং এটা দেশের জন্য আখেরে কোনো মঙ্গল বয়ে আসবে না। আমাদের ইনএফিসিয়েন্সি পুরো দেশের প্রশাসনিক প্রত্যেকটি কাঠামোতে আছে, আমরা যেটাকে বলি লাল ফিতার দৌরত্ব, সেটা ভাঙতে হবে। সেটা ভাঙার জন্যই নোবেল লরেটকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম। আসেন এবার দ্বিতীয়ত যে কথাটা আসছে, যে আমাদের রাজনৈতিক গণসংযোগকালীন যে হত্যাকাণ্ড গতকাল যেটা হলো, যেটা শুরু ফেব্রুয়ারিতে ইলেকশন শুরু হয়ে গেল নভেম্বরের 4 তারিখ বা 5 তারিখ, এটা আসলে আমরা যে 24-এর বা 5ই আগস্টের যে পরিবর্তন আমরা চেয়েছিলাম, যে পরিবর্তনটা আমরা চাচ্ছিলাম, কাঙ্ক্ষিত সংস্কার, এই 2টি বছর যে কিছুই হয়নি তার প্রমাণ এটাই। এবং আমরা কিন্তু বিএনপির শাসন দেখেছি 2 টার্ম, আমরা আওয়ামী লীগের শাসন দেখলাম সুদীর্ঘ 20-22 বছরে। হ্যাঁ, আমাদের কাছে ওই সংখ্যাটাই ছিল, এই জন্য আমরা বারবার সংস্কারের কথা বলছিলাম রেদার দ্যান দ্য ইলেকশন। আর বিএনপিরা কী চাচ্ছিল, ডে 1 থেকে ইলেকশন করছিল। এবং সেই ইলেকশন যে বিএনপি চাচ্ছে, তার যে একটা খারাপ মনোবৃত্তি আছে, তার যে আসলে উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি আগ্রহ নেই, তার প্রমাণ হচ্ছে এই নমিনেশনের যেই পদ্ধতি এবং সেই কেন্দ্র করে যে অবরোধ। আমরা জনগণ কি অপরাধ করেছিলাম? আপনি চট্টগ্রামের রেল লাইন বন্ধ করে দিবেন 3 ঘন্টা, বগুড়ার মানুষ কি অপরাধ করেছিল? হাইওয়ে বন্ধ করে দিবে 2 ঘন্টা। আসবো আপনার কাছে। এস এম নুরুল হক, বন্দর ব্যবস্থাপনা এখন যে নৌবাহিনী হ্যান্ডেল করছে, তাতে এফিসিয়েন্সি কতটা বেড়েছে, আর কেন বিদেশিদের দিতে হবে, দিলে কতটা অগ্রগতি হবে? মাঝখানে শুনেছি যে কোথাও ফি বাড়ানো হয়েছিল বলে ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেছিলেন, সেই বিষয়টা একটু খোলাসা করবেন। বন্দর ব্যবস্থাপনা বলতে গেলে আসলে আমরা যতটুকু উন্নয়নে এসেছি, আমাদেরকে দেখতে হবে বন্দর ব্যবস্থাপনা কম্প্যারিজন সিঙ্গাপুর অথবা বিদেশে অনেক পোর্ট আছে কাছাকাছি, সেই ব্যবস্থাপনাগুলিকে আমার সাথে কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে আমাদের ব্যবস্থাপনাটা কোন জায়গায় আছে।
আমাদের ব্যবস্থাপনা আসলে নট আপ টু দ্য মার্ক। আমরা গ্র্যাজুয়ালি স্বাধীনতার পর একটা জায়গায় এসেছি, নো ডাউট, এটা গ্র্যাজুয়ালি এসেছি, বাট আমাদেরকে অনেক গতি নিয়ে এগিয়ে যেতে হবে। বন্দর ব্যবস্থাপনার পাশাপাশি আপনি যদি দেখেন, এক থেকে চিটাং পোর্ট শুরু হয়েছে আপনার 1 নম্বর জেটির থেকে, আপনার 7 নম্বর জেটি পর্যন্ত এটা বাল্ক কার্গো যেগুলি আসে শিপে করে, খোলামেলা কার্গো সবগুলি ওখানে নামানো হয়। আপনার সেই ব্রিটিশ আমল থেকে যেদিন থেকে চিটাং পোর্ট শুরু হলো, সেই দিন সেই যেই শেডগুলি আছে সেগুলিকে মডার্নাইজেশন না করলে আপনার জায়গা তো কোনো অবস্থাতেই বাড়ানো সম্ভব না। আপনার জায়গাগুলিকে ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে উপরের দিকে তুলে সুন্দর একটা অবস্থান তৈরি করে ওইটাকে আপনার অ্যাক্টিভেট করতে হবে, আপনাকে ওইটাকে পরিচালনা করতে হবে। ওখানে অনেক মাল যেগুলি বাল্ক কার্গো সেগুলিকে রাখতে হবে। তার মানে ওখানে ব্যবস্থাপনা ওইটা একইভাবে পড়ে আছে আপনাকে। তাহলে আপনি যে রেটটা বলতেছেন, ট্যারিফটা বলা হচ্ছে গত 40 বছর ধরে ট্যারিফটা বাড়ানো হয়নি। আমি বলবো ট্যারিফটা বাড়ানো তো অবশ্যই দরকার ছিল। কেন আপনি 40 বছর পরে একসাথে 40%, 45% বাড়াবেন? আমি বাড়ানো হবে না সেটা বলবো না, কিন্তু আপনি অ্যাট এ টাইম 40% দেওয়াটা একটা মাথার ওপর বোঝা হয়ে যাবে। সেটা আলোচনা করে কমাইতে হবে। এটা 10-20%, 10-15% এটা আলোচনা করে ব্যবসায়ী যারা আর তাদের সাথে করতে হবে। কিন্তু আপনি যে অব্যবস্থাপনার একটা নিদর্শন হচ্ছে 1 থেকে 7। আপনি এক নম্বর জেটি, 2 নম্বর জেটি যদি শিপ আনতে চান ওখানে যাবে না, কারণ ড্রেজিংগুলি অব্যবস্থাপনার কারণে, আপনি যে অবস্থাপনার কারণে ড্রেজিং হয়েছে, হাজার হাজার কোটি টাকার ড্রেজিংয়ের টাকা নিয়ে গেছে। আপনারা জানেন হয়তো, এটা পত্রপত্রিকা এসছে, ড্রেজিং হয় নাই। আপনি 1 নম্বর 2 নম্বর জেটি পর্যন্ত কোনো শিপ যেতে পারবে না, ড্রাফট নেই। সুতরাং ব্যবস্থাপনা বলতে গেলে এগুলো অনেক কিছু চলে আসে। বাট আমি বলবো এই আমাদের চিটাং পোর্ট, যদিও বা আমরা বলি যে চিটাং পোর্ট যে আমাদের সারা বাংলাদেশের একটা হার্ট, আমি বলবো চিটাং পোর্ট হার্ট ছিল, আজকে হার্ট নেই। কারণ চিটাং পোর্টে যখন শিপ আসে, আপনার চিটাং পোর্টে জোয়ার ভাটা হিসাব করে আপনাকে শিপ ঢুকাতে হয়। যখন ব্লকেজ হয়েছে, হ্যাঁ, না, জোয়ার যখন আসে আপনি শিপ ঢুকে, তাহলে আপনি 24 ঘন্টার ভিতরে সময় পাচ্ছেন হাফ টাইম। আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে ডিপ সি পোর্ট যেটা বলা হচ্ছে, ডিপ সি পোর্ট আপনাকে টাইম ফ্রেম করতে হবে যে কখন আপনি শুরু করবেন। বে টার্মিনাল যেখানে ড্রাফট আছে আপনার 13 মিটার, আর চিটাং পোর্টের ড্রাফট আছে 8 থেকে 8.5 মিটার, তাহলে আপনি এবং 8.5 মিটারের মধ্যে আপনি পাচ্ছেন মাত্র অর্ধেক সময় ইউটিলাইজ করতে পারেন। যেহেতু জোয়ার ভাটা, আপনাকে এই পৃথিবীর সাথে তাল মিলাই চলতে গেলে, যেহেতু আমাদের কোয়ান্টিটি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অনেক বেড়েছে, এক সময় ছিল সেটা চিটাং পোর্ট ছিল। চিটাং পোর্ট তো একটা, আমি বলবো যে কর্ণফুলীর মাঝখানে একটা চিটাং পোর্ট। ইট ইজ নট অ্যালং উইথ দ্য রিভার বলতে গেলে আপনি বে টার্মিনাল, এটা একদম স্ট্রেট ওয়ে, আপনার জোয়ার ভাটার কোনো ইস্যু নেই। আপনাকে সরাসরি 13 মিটার ড্রাফটের মানে মনে করেন 1000 কন্টেনার নিয়ে অথবা 1000 টন মাল নিয়ে আপনি ঢুকতে পারবেন। এখানে তো আপনি 3000, 4000, 5000 টনের উপরে ঢুকতে পারতেছেন না, তাও হচ্ছে কর্ণফুলীর মাঝখান দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হয়। সুতরাং আপনাকে পৃথিবীতে এগিয়ে তাল মিলে চলতে হলে আপনাকে বে টার্মিনাল একটা টাইম ফ্রেম করতে হবে। আমাদের গত কিছুদিন আগে মাননীয় মন্ত্রণালয় থেকে অথবা চিটাং পোর্টের চেয়ারম্যান বলেছেন 30 সালের মধ্যে বে টার্মিনাল হবে। বাট আপনি বে টার্মিনাল হবে একটা টাইম ফ্রেম পরিষ্কার করে সবার সামনে বলেন না কেন? বলেন, আমরা তো সবাই চাই এইটা 30 সালের মধ্যে হোক, কিন্তু 30 সালের মধ্যে যদি গিয়ে দেখি যে আরও 6 বছর লাগবে, এটা 30 সালে আমরা হিসাব নেব না, আমরা প্রতি বছরই হিসাব নেওয়া উচিত। মোস্তফা কামাল, আমরা শেষ দিকে চলে এসেছি। সিপোর্ট বলা হলো, এটা কিন্তু সি ঘেঁষা নয়, অর্থাৎ সাগর ঘেঁষা নয়, নদী ঘেঁষা। এখানে কিন্তু অর্থের বিশাল ফারাক আছে। আমরা যদি ধরুন পাকিস্তানে বন্দর আছে প্রায় 37টা, আমার যদি তথ্যে গোলমাল না হয়, তোর মধ্যে 3টা হচ্ছে আন্তর্জাতিক মানের। আমাদের কিন্তু ওই মানের বন্দর এখনো হয়নি। যদিও আমরা বলি মংলা, পায়রা, মাতারবাড়ির কথা বলি নানান ফরম্যাটে, এখনও বন্দরের মর্যাদায় যায়নি বা কবে যাবে আমরা জানি না। সেই ক্ষেত্রে বন্দর একটাই। এখানে কতগুলো স্পর্শকাতর বিষয় আছে। এখানে স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা বিষয়ও আছে। খুব গা ঘেঁষা কিন্তু আমাদের নৌবাহিনী, আর আমাদের 3 দিকে ভারত, একদিকে শুধু পানি, অর্থাৎ এই বন্দরটা। তো এরকম একটা বিষয়ে যদি লাভজনক হয়ে থাকে, যেটা বলা হচ্ছে যে বিদেশিদেরকে দিলে লাভজনক হবে,
সত্যিই যদি তর্কের খাতিরে বলে যে লাভজনক হবেই, তো এখন কি লোকসান হচ্ছে? মোটেই না। অর্থাৎ আরও লাভবান হওয়ার প্রশ্ন। তো আরও লাভবান হওয়ার মতো এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই নির্বাচিত সরকারের কাজ, মোটেই মধ্যবর্তী অথবা অন্তর্বর্তী অথবা অস্থায়ী কোনো সরকারের কাজ নয়। কিন্তু সরকার যখন এইদিকে গুরুত্বটা একটু বেশি দিচ্ছে, মাত্রা ছাড়িয়েও গুরুত্ব দিচ্ছে, তখন কিন্তু প্রশ্ন আসছে যে এত গরজ কেন? যে বন্দর নিয়ে আসলে সরকারের অন্তরে অন্য কিছু কাজ করছে কিনা। আওয়ামী লীগের শেষ দিকে কিন্তু এটা নিয়ে শুরু হলো এই গবেষণা, বিদেশিদের হাতে তুলে দেয়া যুক্তি কিন্তু এগুলোই দেখানো হয়েছিল যে লাভ হবে। আমাদের এখানে এক সময় আদমজে নিয়ে এসব কথাবার্তা বলা হতো, আপনিও নিশ্চয়ই একটু একটু হলো সম্পৃক্ত ছিলেন। আমরাও তথ্য লিখতাম যে এটা চালু থাকলে কত লস হয় আর বন্ধ করে দিলে কত লাভ হয়, অথবা এটা বন্ধ করে দিলে যেই টাকা বাঁচে ওটা দিয়ে বছরে কয়টা যমুনা সেতু করা যায়। এগুলো কিন্তু মোটা দাগের রকমারি কথাবার্তা, রাস্তাঘাট গরম করার কথাবার্তা। তো চট্টগ্রাম বন্দর নিয়ে সেটা মোটেই কাম্য নয়। ওই ক্ষেত্রে ওই যে মধু হই হই বিষ যেন আমরা কেউ না খাই, প্রত্যেকের এই জায়গার থেকেই চিটাগাংয়ের যারা আছেন তাদের একটু বেশি সতর্ক হওয়া দরকার। আর অব্যবস্থাপনার কথা যেটা বলছেন, ব্যবস্থাপনা কিন্তু একটা আছে, এটা আপনার জন্য আমার জন্য সু। কারণ আমি যদি বেনিফিট পাই ওখান থেকে তাহলে সু, এটা ভালো ব্যবস্থাপনা। গোলমাল হচ্ছে অনিয়মে। ওই অনিয়মটাও কিন্তু একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে হয়। ওখানে একটা চেইন আছে চমৎকার, ব্যবসায়ীদের ইনভলভমেন্ট আছে কারো কারো, যারা সুবিধাভোগী তাদের, আবার যারা বঞ্চিত হন তারা এটার বিরুদ্ধে বলেন। শ্রমিক কর্মচারীদের একটা চেইন আছে, এগুলো কিন্তু জানে। এই দুইজন কিন্তু আমার চেয়ে অনেক বেশি জানেন, ওনারা ভুক্তভোগী, হয়তো বলবেন না টক শোতে। তো যার যার জায়গা থেকে যদি তারা সম্পৃক্ত হন, শুধু বন্দরের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এখানে সিরিয়াসলি ইনভলভ। আর যিনি প্রধান উপদেষ্টা আছেন, তিনি একটা সময় যদি প্রধান উপদেষ্টা নাও থাকেন, তিনি কিন্তু আমাদের নোবেল লরিয়েট, গোটা বিশ্বে ওনার একটা ভিন্ন উচ্চতা। ওনাকে সামনে রেখেও আমাদের একটা, তাদের মতো আমাদেরও উচ্চাসা ছিল যে বন্দর কেন্দ্রিক একটা ম্যাজিক্যাল কিছু হবে, সাগর কেন্দ্রিক কিছু একটা হবে। কিন্তু ওখানে যখন এই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নসহ ছোট্টখাট্ট বিষয় সামনে নিয়ে আসা হচ্ছে, এর মধ্যে আবার ঘটল হত্যাকাণ্ড। এতে করে চট্টগ্রাম কিন্তু আলাদা একটা ভেন্যু হয়ে গেল। আপনাকে ধন্যবাদ। আমরা এক মিনিট করে সময় পাবো। চট্টগ্রামের রাজনীতি এবং অর্থনীতি সুন্দর করে চালানোর জন্য কি প্রয়োজন, সৈয়দ নাসির? 1 মিনিট। আসলে চট্টগ্রামের আমরা যদি বলি নতুন করে কিছুই করার নাই। পাকিস্তান আমলে চট্টগ্রামকে যেভাবে ডিজাইন করা হয়েছিল, যেভাবে সমস্ত বিদেশি কোম্পানিগুলো চট্টগ্রামেই কারখানা গড়ে তুলেছিল এবং পোর্টকে যেভাবে তারা ব্যবহার করতে পেরেছিল, আজকে সেই জায়গাগুলো সংকুচিত হচ্ছে আমলাতন্ত্রের বা লাল ফিতার দৌরত্বে। সমস্ত দেশের নীতি কাঠামো তৈরি করা হয় আমাদের ঢাকায়। চট্টগ্রামের প্রত্যেকটা ব্যবসায়ীকে চলে আসতে হয় ঢাকায় প্রত্যেকটি ফাইলের জন্য, ছোটোখাটো বিষয়ে। সমস্ত ব্যাংকের হেড অফিস ঢাকায়, আপনি যমুনা, মেঘনা, পদ্মা সব কিছুর হেড অফিস ঢাকায়। তো আপনি তো এইভাবে ডিসেন্ট্রালাইজ না করলে কিন্তু চট্টগ্রাম যতই চেষ্টা করেন, আপনি চট্টগ্রাম বাণিজ্যিক হাব হবে না। এবং তাতে ক্ষতি কী হবে? তাতে ক্ষতি হবে এই যে এখন ঢাকায় বর্তমানে মানুষের চলাচলের সময় হচ্ছে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার আমাদের ঢাকায়। এটা কিন্তু আরও ধীরে ধীরে কমতে, কারণ পুরো বাংলাদেশের সব মানুষ ঢাকায় চলে আসছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এর উত্তরণ চাই। এস এম নুরুল হক, চট্টগ্রামের ব্যবসা উত্তরণ যদি করতে চান, চট্টগ্রামকে যদি আসলে সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে যানজট কমাতে হবে, আইন শৃঙ্খলা একেবারে ফোকাস করতে হবে। আজকের দুর্ঘটনা যেটা ঘটছে সেটাকে আপনার পানিশমেন্ট করতে হবে, অথবা আইনের মধ্যে আওতায় আনতে হবে। চট্টগ্রামের হকার উচ্ছেদ করতে হবে সুন্দর করার জন্য। পোর্টকে গতিশীল করতে হলে পোর্টের ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে হবে। আপনি যেটা বলতেছেন যে পোর্টের বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, আই ডোন্ট কেয়ার। বিদেশিরা ফর দ্য টাইম বিং বে টার্মিনাল, এনসিটি, পিসিটি, তারপর লালদিয়াচর, এগুলি যাচ্ছে, যাক, এটা ট্রান্সপারেন্ট হতে হবে। আমি জানতে হবে যে কিভাবে যাচ্ছে। আমি তো জানতেছি না, আমাকে জানান। জানলে এটা পোর্ট যদি এটা 20 বছরের জন্য দেওয়া হয়, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আমার তো মূল অবজেক্ট হবে যে এই যে 100 বছর আগে যে পোর্টটা করে ওইটাতে না। আমার টার্গেট হবে যে বে টার্মিনাল, আমার টার্গেট হবে যে মাতের বাড়ি। আমাকে তো এই টার্মিনাল, এটা তো একটা নদীর মাঝখানে একটা পোর্ট, সুতরাং এইগুলোকে পরিবর্তন করতে হবে। এবং চিটাগং চেম্বার যারা কথা বলবে, চিটাগং চেম্বারের নেতৃত্বে ওই রকম বলার মতো
কারেজিয়াস কেউ আসতে হবে। যদি চট্টগ্রামকে উন্নয়ন করা হয়, সারা বাংলাদেশের অর্থনীতি চেঞ্জ। ধন্যবাদ আপনাকে মোস্তফা কামাল। ছোট্ট করে জি, ছোট্ট করে কথা একটাই, যে বিকেন্দ্রীকরণের কথাটা বলেছেন, খুব দামি কথা। জি, বলছি কর্ণফুলী ব্যাংক, এটা হেড অফিস ঢাকায়, কর্ণফুলীর ধারো কাছেও না। অর্থাৎ বলছি পল্লী উন্নয়ন, হেড অফিস ঢাকায়, কুমিল্লায় না, কিন্তু পল্লী উন্নয়নের মোকাম হচ্ছে কুমিল্লা, অথবা ছোট করে ধরলে বগুড়া। আবার যখন আপনি বন্দরের কথা আনবেন, অবশ্যই সামনে দুটো চেহারা ভাসবে, হয় চট্টগ্রাম, না ছোট করে ভাবলে খুলনা মংলা, কিন্তু আমরা সেটাও নিয়ে আসছি ঢাকায়। তো একসময় ডিসেন্ট্রালাইজের কথা কিন্তু এসেছিল, কিন্তু সেটাও রাজনৈতিক ডামাডোলে সেটার ভিন্ন অর্থ হয়ে গেছে। এখন যেহেতু বিষয়টা সামনে এসেছে, অন্তত চট্টগ্রাম কেন্দ্রিক বা বন্দর কেন্দ্রিক, সেই ক্ষেত্রে আমার এই দুই সহ আলোচক সহ চট্টগ্রামের যারা আছেন, তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতেও এখনও শীর্ষ পর্যায়ে চট্টগ্রামের ডজনে ডজনে নেতা আছেন, বিজনেস কমিউনিটিতে ডজনেরও বেশি আছেন এই ঢাকায়। সেক্ষেত্রে তারাও কিন্তু ছোটখাটো একটা সরকার, হয় সরকারের ভিতরে সরকার অথবা সরকারের একটা ওয়ার্ড ইউজ করতে তারা চাই, যদি একটু সেটা উদ্যোগী হচ্ছে হয়, আপনার এটার একটা বিনিয়োগ ফয়সালা বোর্ড। আসতে পারে। বিনিয়োগ বোর্ডের গতকালকে সিদ্ধান্ত যেটা আসছে, যে সব ডিস্ট্রিক্ট থেকে বিনিয়োগ বোর্ডের অফিস গুটাই ফেলবে। আপনি অনলাইনে করবেন, অনলাইনে করতে গেলে মানুষ অভ্যস্ত না, আপনার সার্ভার নষ্ট হয়ে যায়, তখন সময় নষ্ট। সুতরাং আমার মনে হচ্ছে বিনিয়োগ বোর্ড আপনি অনলাইনে আনার আগে যেটা বর্তমানে চলতেছে সেটাকে আরও চলতে দিতে হবে, কারণ মানুষ অভ্যস্ত, আর আপনি ইলেকট্রিসিটি নেই। সেই জন্য আমার মনে হয় যে ডিসেন্ট্রালাইজেশন না করে আপনি যদি আবার ঢাকাতে নিয়ে আসেন, তাহলে তো ব্যবসা বান্ধব হবেই না। ধন্যবাদ সৈয়দ নাসির, মোস্তফা কামাল এবং এস এম নুরুল হক। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা।